হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো, প্রত্যেকে সুস্থ আছো এবং প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করছো এবং প্রত্যেকের সুস্থতা আমি কামনা করি, কারণ সামনে পরীক্ষা আছে, আমাদেরকে সুস্থ তো থাকতেই হবে। শুধু তাই নয়, সুস্থ হয়ে বাড়িতে বসে থাকলে চলবে না, আমাদেরকে পড়াশোনাটাও সঠিকভাবে করে যেতে হবে। তোমাদের এই প্রিপারেশান স্টেজে আমি তোমাদেরকে সহযোগিতা করছি, তোমাদেরকে গাইড করছি জিকে জিএস পোর্শনটা। জিকে জিএস এর ক্ষেত্রে তোমরা জানো এটা একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো সাবজেক্টগুলো রয়েছে, যেগুলোকে আমরা একেবারেই উড়িয়ে দিতে পারি না, তার একটা ওয়েটেজ রয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে এই যে 4-3-7টা সাবজেক্ট, সেই সাবজেক্ট কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখে এবং বিগত বিভিন্ন পরীক্ষাকে অ্যানালিসিস করে কোন কোন প্রশ্ন কোথা থেকে তোলা হয়েছে, কোন কোন পরীক্ষাতে তুলেছে, সেই রকম সব কিছুকে আমরা ভেবে চিনতে মেনটেন করে আমি 50 ডে 50 ম্যারাথন হিসেবে যে ক্লাসগুলো শুরু করেছিলাম, ইতিমধ্যে আমরা জিওগ্রাফি ক্লাস কমপ্লিট করেছি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কমপ্লিট করেছি, হিস্ট্রিতে আমরা 2 বা 3টে ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে, সিন্ধু সভ্যতা, তারপর বৈদিক সভ্যতা, তারপরে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, আজকে 4th ক্লাস চলছে, সেটা হচ্ছে মহাজনপদ। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে বৈদিক সভ্যতা আমরা যখন পড়েছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম বৈদিক সভ্যতার শেষের দিকে যখন মানুষের মধ্যে একটা বোঝা চেপে যাচ্ছিল, ব্রাহ্মণ্য ধর্মের লোক বা ব্রাহ্মণরা বেসিক্যালি মানুষদের উপর খুব অত্যাচারের চেষ্টা করেছিল, কিংবা তাদেরকে বিভিন্নভাবে তাদের ডিমান্ড পূরণ করার জন্য ভয় দেখাতো, ঠকাতো, সেই রকম সময়ে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছে। এই যখন এই রকম ধর্মীয় বিপ্লবগুলো চলছিল বা প্রতিবাদী আন্দোলনগুলো চলছিল বা বৈদিক সভ্যতা আস্তে আস্তে করে ধ্বংসের দিকে যাচ্ছে, তখন আস্তে আস্তে করে ছোট ছোট ক্ল্যান্স, ছোট ছোট গ্রাম, তারা মিলে মিলে কি করছে, কিছুটা জায়গা মিলে বা কয়েকটা গ্রাম মিলে একটা ছোট্ট করে জন তৈরি করছে, বিষ তৈরি করেছে। সে বিষের যিনি প্রধান হর্তাকর্তা, তাকে বলা হতো বিষপতি। কয়েকটা বিষ মিলে একটা জন তৈরি করেছে, কয়েকটা জন মিলে একটা জনপদ তৈরি করেছে। এরকম দেখা যাচ্ছে কয়েকটা জনপদ টুকরো টুকরো নিয়ে একটা মহাজনপদ তৈরি হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে তৎকালীন সময়ে এরকম যদি জনপদের কথা আমরা ভাবি, গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে আমরা 16টা জনপদের কথা বা মহাজনপদের কথা জানব, যেগুলো অত্যন্ত শক্তিধর। এবং তাদের মধ্য থেকেও আমরা সব থেকে শক্তিধর যদি কাউকে পাই, সেটা দেখব মগধ যে মহাজনপদটা, যেটা বর্তমান যে বিহার অংশ, সেখানে অবস্থিত ছিল। আগে তো বিহার, বাংলা, উড়িষ্যা একসঙ্গে যুক্ত অঞ্চল হিসেবে আমরা বাংলা বলতাম। এই যে তৎকালীন যে বাংলা অঞ্চল, তৎকালীন বাংলা, বর্তমানে বিহার রাজ্য, সেখানেই মগধ সাম্রাজ্যের বিস্তৃতি আমরা দেখব। তো আস্তে আস্তে করে বৈদিক সমাজ, যেখানে একটা গ্রামীণ সভ্যতা ছিল, যেখানে ছোট ছোট গ্রামে মানুষগুলো বাস করত, তারা একসঙ্গে কয়েকটা গ্রাম মিলে একটা বিষ তৈরি করছে, কয়েকটা বিষ মিলে একটা জন, কয়েকটা জন মিলে একটা জনপদ, কয়েকটা জনপদ মিলে একটা মহাজনপদ তৈরি করছে। বা যে জনপদগুলো শক্তিশালী হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি মহাজনপদ। ইতিহাসের বইতে তারা স্থান পাচ্ছে। এরকম বেশ কিছু মহাজনপদের কথা আমরা জানবো, যাদের সংখ্যা হচ্ছে 16টা। এই 16টা মহাজনপদ থেকে আসে কোনটা রাজতন্ত্রযুক্ত মহাজনপদ, কোনটা প্রজাতন্ত্রযুক্ত মহাজনপদ। অর্থাৎ এই 16টা মহাজনপদের মধ্যে কোনখানে রাজা ছিল এবং তারা কিভাবে নির্বাচিত হয়েছে। আমাদের বর্তমান ভারতবর্ষ কি ধরনের স্টেট বা কি ধরনের রাষ্ট্র? আমরা বলি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, মানে ভোট হয়। এখানে ভোটাভুটির মধ্য দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়োগ হয়, ভারতবর্ষের রাষ্ট্রপতি নিয়োগ হয়, ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নিয়োগ হয়। যদিও বা প্রত্যক্ষভাবে হয়তো আমরা ভোট দিই না রাষ্ট্রপতি নির্বাচনে, তবুও নির্বাচনের মধ্য দিয়েই একরকম পরোক্ষভাবে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্রপতিকে নির্বাচন করি।
যাকে আমরা বলছি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম নাগরিক বলছি আমরা, ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক উপরাষ্ট্রপতি, তিনিও পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছেন এমএলএ এমপি দ্বারা, এবং এমএলএ এমপিকে আমরা নির্বাচিত করছি। তাহলে এটা যেমন প্রজাতন্ত্র, সেরকম যেখানে রাজা, যেখানে সর্বেসর্বা যিনি, শাসন ক্ষমতার সর্বেসর্বা যিনি, তিনি ভোটের মাধ্যমে নিযুক্ত হয়েছেন, তখন সেই ধরনের মহাজনপদকে আমরা বলছি প্রজাতন্ত্রী মহাজনপদ। আবার যেখানে সরাসরি বাহুবলে অস্ত্রে শস্ত্রের উপর ডিপেন্ড করে যিনি রাজা হয়েছেন, যেখানে যে সকল মহাজনপদে, তাকে আমরা বলছি রাজতন্ত্রী মহাজনপদ। তাহলে এই যে আমরা 16টা মহাজনপদের কথা জানবো, সেই 16টা মহাজনপদের মধ্যে দু ধরনের মহাজনপদ আমরা জানবো। একটাকে আমরা বলছি রাজতন্ত্রী, যেখানে রাজাই সর্বেসর্বা, যেখানে তার বাহুবলী শেষ কথা। আর প্রজাতন্ত্রী, আর একটা পাবো প্রজাতন্ত্রী, যেখানে কি হচ্ছে, ভোট দিয়ে তাকে নিযুক্ত করা হচ্ছে। বোঝা গেল বিষয়টা? চলো আজকে আমরা সেই জায়গাগুলো জানবো, এবং মগধ যে শ্রেষ্ঠ কেন এবং সেখানে কি ঘটনা ঘটেছিল সেই জায়গাটা আমরা আজকের ক্লাসে জানবো। ওকে, সবাই একটু ধৈর্য ধরে মন দিয়ে ক্লাস করো, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রথম দেখো, এই যে মহাজনপদের কথা আমি এত বকমবাজি করছি, বলছি, মন করা কথা? একেবারেই মন করা কথা না। কোথাও না কোথাও আমরা তার লিটারারি সোর্স পেয়েছি। আমরা এখন যে ইতিহাসটা পড়ছি, সেই ইতিহাসটা কি উইথ ডিপেন্ডিং অন দ্য লিটারারি সোর্স অর অ্যাভেলেবল লিটারারি সোর্স, হিউজ লিটারারি সোর্সেস আর দেয়ার। আমরা যে ইতিহাসটা এখানে পড়ছি, সেই ইতিহাসটা লেখা আছে, এর এভিডেন্স একটা রিটিন ডকুমেন্ট। আমরা প্রত্যেকটা কথাই বলি না যে কোনো কিছুকে প্রমাণ করার চেষ্টা করলে, কোনো কিছু, হ্যাঁ এইটা তুমি বলেছিলে, তোর কাছে কোনো লিখিত আছে। তার মানে কি, লিখিত থাকা মানে সেটা হচ্ছে এভিডেন্সের দিকে 100% রিলায়েবল, বিশ্বাসযোগ্যতা আছে, ভরসাযোগ্য আছে, যার উপর ভরসা করে আমরা আমাদের কনসেপ্ট তৈরি করতে পারি। বোঝা গেল বিষয়টা? তাহলে মহাজনপদের কথার ধারণা কি মন করা নাকি? না। এখন যেগুলো পড়ছি আমরা সব হিস্টোরিক্যাল ফেজের মধ্যে। আমরা সভ্যতাকে 3টে ভাগে ভাগ করেছিলাম। একটা বলেছিলাম প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, হিস্ট্রি। প্রি হিস্ট্রিতে আমরা পড়েছি সভ্যতার বিবর্তন, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, এগুলো পড়েছি। এরপরে প্রোটো হিস্ট্রি, সিন্ধু সভ্যতা পড়েছি, যেখানে লিখিত বা রিটিন ডকুমেন্ট আছে, কিন্তু আমরা হতভাগা এখনো পর্যন্ত সেগুলো পড়ে উঠতে পারি। বৈদিক সভ্যতা, প্রথম দিকে হয়তো লেখা হয়তো সম্ভব হয়নি, পরবর্তীকালে কৃষ্ণদয়ী পান তিনি কি করেছেন, সংকলন করেছেন। আমরা প্রচুর পুঁথি পরবর্তীকালে পেয়েছি। এই জন্য বৈদিক সভ্যতাকে একটা ট্রানজিশন ফেজে রেখেছি। কেউ কেউ বলছে প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড, কেউ কেউ বলছে না হিস্টোরিক্যাল পিরিয়ড। যেহেতু বর্তমানে আমাদের কাছে লিটারারি সোর্স আছে, তাহলে আমরা তাকে হিস্টোরিক্যাল ক্যাটাগরিতে বা হিস্টোরিক্যাল ফেজে ফেলব। তারপরে তো এগুলো আমরা পড়ছি, এগুলো তো হিস্টোরিক্যাল ফেজের অংশ। তাই এগুলোর যে এভিডেন্স আছে বা রিটিন একটা ডকুমেন্টস আছে, রিলায়েবল, সেটা আমরা কিন্তু আজকে জোর গলায় বলতে পারি। তাহলে মহাজনপদ আছে, আমি জোর গলায় কেন বলছি? তার কারণ বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় বলছে যে এরকম কয়েকটা মহাজনপদ আছে যারা খুবই শক্তিধর। এরকম 16টা মহাজনপদের কথা জানবো বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে, যেটা একটা সূত্রপিটকের অংশ। এই যে আমি তোমাদেরকে আগের ক্লাসে পড়িয়েছিলাম, বৌদ্ধ সংগীতি পড়িয়েছিলাম 4টি। প্রথম বৌদ্ধ সংগীতিতে আমরা দেখব, ওগুলো হয়তো তোমাদের আসে না, একটু ডেপতে গেলে আসবে, হয় বা তোমাদের আসবে না, একটু ডেপতে গেলে ডব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্সে আসতে পারে। সেখানে আমরা দেখব সূত্রপিটক, সূত্রপিটক, বিনয় পিটক লেখা হচ্ছে প্রথম সংগীতিতে। তৃতীয় সংগীতিতে লেখা হচ্ছে অভিধর্ম পিটক। এগুলো ইন ডিটেলসে আমরা যখন হিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস করব, তখন আমরা পড়বো এগুলো। একদম ছোট ছোট, শুধু বৌদ্ধ ধর্ম নিয়ে 2টো ক্লাস হবে, শুধু জৈন ধর্ম নিয়ে 1টা ক্লাস হবে, কি 2টো ক্লাস হবে। বোঝা গেল? এগুলো করবো আমরা শুধুমাত্র পরীক্ষার জন্য। পরীক্ষা খুব সামনে আছে বলে তাই তোমাদেরকে একদম টার্গেট ব্যাচ হিসেবে পড়াচ্ছি, একদম ফ্রি অফ কস্ট। তোমরা অনেকেই হয়তো পেড ব্যাচে বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত আছো, তো তাদের ক্লাসের মান আর আমার ক্লাসের মান ফ্রি একেবারেই। একটু দেখবে, আশা করি খুব একটা পার্থক্য হবে না। তো যাই হোক, তাহলে মহাজনপদের কথা আমরা যখন জানছি, কোথাও না কোথাও রিটিন ডকুমেন্ট থেকে জানছি। রিটিন ডকুমেন্টটা কি? অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায় কি? এটা একটা সূত্রপিটকের অংশ, অঙ্গুত্তর নিকায়। সেখান থেকে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানছি। যদি বলা হয় নিম্নোক্ত কোন বৌদ্ধ গ্রন্থ থেকে আমরা মহাজনপদ সম্পর্কে জানতে পারি? উত্তর করবে কি? অঙ্গুত্তর নিকায়। সূত্রপিটকও করতে পারো,
জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র, ভাগবতী নয়, ভগবতী সূত্র। ভগবতী সূত্র বলা হচ্ছে জৈন গ্রন্থ। তাহলে দুটোই মনে রাখবে, একটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ আর একটা জৈন গ্রন্থ। অন্য একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে মহাবস্তু, পাণিনির অষ্টাধ্যায়ী, পাণিনি অষ্টাধ্যায়ী লিখেছেন ব্যাকরণ। রামায়ণ, বেদ, এগুলো থেকে আমরা মহাজনপদ সম্পর্কে জানতে পারি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, কত 6th সেঞ্চুরি বিসিতে, 6th সেঞ্চুরি বিসি বা বিসি, বিসি আমি তোমাদেরকে টাইম লাইনটা নিশ্চয়ই পড়িয়েছি, যারা ক্লাসটা করেছো নিশ্চয়ই বুঝতে পারবে। বিসি দ্যাট ইজ বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে। বা বিসি বলা হচ্ছে কখন, বিফোর কমন এরা, সাধারণ যে এরা যীশু খ্রিস্টের জন্মের পরের অংশটাকে বলছে কমন এরা বা সাধারণ বছর। আর যখন যীশু খ্রিস্টের জন্মের আগের বলা হচ্ছে তখন বিফোর কমন এরা। ওকে, কি হয়েছিল না, উত্তর ভারতে একটি কেন্দ্রীয় শক্তির পরিবর্তে 16টি আলাদা আলাদা শক্তির অস্তিত্ব লক্ষ্য করা যায়। এই শক্তিগুলি একত্রে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। আমরা যখন, বিশেষ করে আমি যখন প্রথম পড়ি ষোড়শ মহাজনপদ, আমি ভেবেছিলাম কোনো একটা নাম, মহাজনপদের নাম। তাহলে বোঝা গেল কি বিষয়টা? তাহলে এই ষোড়শ মহাজনপদ বলতে আমি যেটা বুঝতাম সেটা হচ্ছে কোনো একটা মহাজনপদ, তার স্পেসিফিক নাম হচ্ছে ষোড়শ। ষোড়শ মানে যে 16, সেটা তখন মাথায় আসতো না। তাই তোমরা মনে রাখো, ষোড়শ কথার অর্থ হচ্ছে 16টা, তাই বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। কি বলা হচ্ছে? ষোড়শ মহাজনপদ। চলো তাদের সম্পর্কে একটু জেনে নিই। এই যে ষোড়শ মহাজন আমি তোমাদেরকে বললাম দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে রাজতন্ত্রী রাজ্য, মানে যেখানে রাজা রয়েছে, বাহুবলে রাজা রয়েছে, বাহুবল শুধু নয়, মানে তিনি সব দিক থেকেই যথেষ্ট প্রতিভাবান ব্যক্তি, শুধু সমর কুশলী নয়, তিনি প্রশাসনিকভাবে যথেষ্ট দক্ষ, মানুষজনকে পরিচালনা করার জন্য, মানুষজনকে কন্ট্রোল করার জন্য তার যে নীতি বা তার যে চিন্তা ভাবনা সেগুলো যথেষ্ট প্রমিনেন্ট, স্পেশাল। তার জন্য তিনি নিজেকে সর্বেসর্বা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যেখানে পেরেছেন তাকে বলা হচ্ছে রাজতন্ত্রী রাজ্য। যেমন ধরো অঙ্গ, অবন্তী, চেদি, কাশী, কোশল, গান্ধার, মগধের কথা আমরা পরবর্তীকালে পড়ব। এই মগধে আমরা দেখবো আস্তে আস্তে করে হর্ষঙ্ক বংশের সৃষ্টি হচ্ছে, যার প্রথম রাজার কথা আমরা জানবো বিম্বিসার। বিরাট নীতি নিয়েছে, যাকে শ্রেণিক উপাধি দেওয়া হয়, ইতিহাস তাকে শ্রেণিক উপাধি দিয়েছে। তার ছেলে অজাতশত্রু তাকে কনিক উপাধি দিয়েছে। এই যে বিম্বিসার, তিনি হচ্ছেন প্রথম রাজার কথা আমরা যদি জানি, তিনি হচ্ছে প্রথম রাজা। ইতিহাসে প্রথম রাজার কথা যদি বলা হয় তাহলে বলবো আমরা বিম্বিসার। কি বলবো? প্রথম ঐতিহাসিক সম্রাট যদি বলা হয় তাহলে বিম্বিসার। যদি বলা হয় অখিল ভারতীয়, তখন উত্তরটা আলাদা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, তাহলে এই মগধের কথা কিন্তু আমরা জানবো। মগধে শক্তিশালী রাজবংশ, তাহলে রাজতন্ত্রী মানে রাজা রয়েছে। আমরা জানবো কিছু বংশের কথা, গুরুত্বপূর্ণ এই জায়গাটা। মৎস্য, সুরসেন বৎস রয়েছে। আর প্রজাতন্ত্রী রাজ্য বলতে কোনটাকে বলছি? যেখানে রাজা বাহুবলে রাজা হয়নি, রাজাকে সিলেকশন করা হয়েছে, তার দক্ষতা দেখে মানুষজন ভোট দিয়েছে যে হ্যাঁ তুমিই আমাদের রাজা হবে, তুমিই আমাদের রাজা। তাহলে ভোটাধিকারের মধ্য দিয়ে যিনি রাজা হয়েছেন, বা যে জনপদে, মহাজনপদে ভোটের মধ্য দিয়ে রাজা হয়েছে, তাকে বলা হচ্ছে প্রজাতন্ত্রী রাজ্য। যেমন অসমক, মল্ল, ব্রিজি বা ভাজ্যি বলা হয়। এগুলো মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে। নিম্নোক্ত কোনটি প্রজাতান্ত্রিক? পরীক্ষায় আর কি আসে? আমি সবগুলোই দিয়ে দিয়েছি, বেশিরভাগ আসে না, গুটি কয়েক আসে। কি আসে? মহাজনপদ এবং তাদের রাজধানী কোথায়? মহাজনপদের রাজধানী, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেককে। দরকার হয় 2বার 3বার নিজেরা ট্রিক তৈরি করবে, ট্রিক তৈরি করে মনে রাখার চেষ্টা করবে। কাশী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। অঙ্গ ইম্পর্টেন্ট, ব্রিজি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। কাশী, তার রাজধানী হচ্ছে বারাণসী। বর্তমান বারাণসী নামটা আছে উত্তরপ্রদেশে অবস্থিত বারাণসী, তাহলে কাশীর রাজধানী হচ্ছে বারাণসী। কোশলের রাজধানী হচ্ছে শ্রাবস্তি, মনে রাখতে পারো, বর্তমান নাম হচ্ছে অযোধ্যা, মনে রাখবে এটাও। শ্রাবস্তি এবং অযোধ্যা, শ্রাবন্তীর নামেও তোমরা মনে রাখতে পারো কোশল। অঙ্গ হচ্ছে রাজধানী চম্পা, ভাগলপুর আর মুঙ্গের। ব্রিজি, যার রাজধানী ছিল বৈশালী, মুজাফফরপুর, বিহার। মল্ল, পাওয়াপুরি। এই মল্ল এই জায়গায়, পাওয়াপুরি দেখে মনে হচ্ছে কি
রাজগীরের কাছে, খুব কাছে অবস্থিত। এই পাহাপুরীতে কার মৃত্যু হয়েছিল? কার মৃত্যু হয়েছিল এই পাহাপুরীতে? প্রত্যেকে কমেন্ট করে জানাও। যারা যারা ক্লাস করছো তারা যদি সিনসিয়ার হও নিশ্চিতভাবে তোমরা কমেন্ট করে জানাবে। পাহাপুরীতে কার মৃত্যু হয়েছিল তোমরা নিশ্চয়ই জানাও। চেদি, তার রাজধানী নাম ছিল শক্তিমতি, বর্তমান বুন্দেলখণ্ড। আর এটা হচ্ছে গোরখপুর। গোরখপুর কিছুদিন আগে পর্যন্ত আমাদের সব থেকে বড় রেলওয়ে প্ল্যাটফর্ম ছিল, বর্তমানে হুবলি হয়ে গেছে গোরখপুর। সেই গোরখপুর বর্তমানে যেটা আগে নাম ছিল পাবাপুরী, সেটা হচ্ছে মল্ল মহাজনপদের রাজধানী। নেক্সট হচ্ছে বৎস, যার রাজধানী হচ্ছে কোশাম্বী, যেটা বর্তমানে এলাহাবাদে, সব উত্তরপ্রদেশ আর বিহার জুড়ে। কুরু, হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ, অবশ্যই এটা মনে রাখবে, কুরুটা মনে রাখবে, হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ যেটা বর্তমান দিল্লি। পাঞ্চাল, কাম্পিল্য, গঙ্গা, যমুনা, দোয়াব, যেটাকে রোহিলখণ্ড বলা হয় বর্তমান। মৎস্য হচ্ছে বিরাটনগর, জয়পুর। সুরসেন, মথুরা, মথুরা এটাও মনে রাখবে, সুরসেন হচ্ছে মথুরা, সুরসেন মথুরা, সুরসেন মথুরা। অসমক হচ্ছে পাটলিয়াবা বা পোতানা, মহারাষ্ট্রতে অবস্থিত অসমক। এরপর হচ্ছে অবন্তী, উজ্জয়িনী আর মাহেশ্বতী, দুটো রাজধানী ছিল। এটা ওই জন্য মনে রাখবে মগধের গিরিব্রজ বা রাজগৃহ। যাহাই গিরিব্রজ তাহাই রাজগৃহ। এই রাজগৃহ বা গিরিব্রজ কথাটা কেন জানো কি? এই জায়গাটা 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড গিরিব্রজ, যেটা হচ্ছে গয়া এবং পাটনা, গয়া পাটনা মগধ, এটা মনে রাখবে, ঠিক আছে? আর মনে রাখবে অবন্তী, যার দুটো রাজধানী ছিল, একটা উজ্জয়িনী একটা মাহিষ্যতী। তোমরা মাহিষ্যতী কথাটা শুনেছো? কোথায় শুনেছো বলো তো, কমেন্ট করে জানাও তো কোথায় শুনেছো মাহিষ্যতী কথাটা। মাহিষ্যতী বর্তমান মালব এবং মধ্যপ্রদেশ, ঠিক আছে? গান্ধারের তক্ষশিলা কোথায় অবস্থিত? পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি, যেটা পাকিস্তানে। আর কম্বোজ, সেটা হচ্ছে রাজপুর, উত্তর পশ্চিম ভারত, কাশ্মীর, ঠিক আছে? এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, কেমন? এই মানে আমাদের রাজধানীগুলো। এরপর আমরা মগধের ইতিহাস জানবো। মগধের ইতিহাসে কি বলা হয়েছে? 16টি মহাজনপদ, তার মধ্যে সব থেকে শক্তিশালী হচ্ছে মগধ। সব থেকে 16টা মহাজনপদের কথা আমরা যে জানলাম, যে নামগুলো আমরা জানলাম এখনই, অঙ্গ, মগধ, কাশী, কোশল, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, অসমক, অবন্তী, গান্ধার, কম্বোজ, এগুলো সব আমরা জানলাম। তার মধ্যে সব থেকে শক্তিশালী যদি হয় সেটা হচ্ছে মগধ, ঠিক আছে? সব থেকে শক্তিশালী। মগধে কয়েকটি রাজবংশ শাসন করত, তাদের আলোচনা নিচে করা হয়েছে। কি? প্রথম যে বংশটা তার নাম হচ্ছে হর্ষঙ্ক ডাইনেস্টি বা হর্ষঙ্ক বংশ। মগধ যে শক্তিশালী ছিল আমরা বুঝবো কি করে? ইতিহাস তাদেরকে কোথায় কোথায় শক্তিশালী বলে বর্ণনা করেছে সেটা আমাদের দেখতে হবে। এই মগধে প্রথম যে রাজবংশের কথা আমরা জানবো, এই রাজবংশটার নাম কি? হর্ষঙ্ক ডাইনেস্টি। তাহলে বলা হয়, যদি বলা হয় ইতিহাসে প্রথম কোন বংশের কথা আমরা জানতে পারি, দেখো সিন্ধু সভ্যতা পড়েছি, বৈদিক সভ্যতা পড়েছি, এই প্রথম বংশ পড়েছি যেখানে রাজার কথা বলছি। এর আগে কিন্তু আমি কোনো রাজার কথা বলিনি, বলেছে কি? কোনো রাজার কথা বলি। প্রথম আমরা যে রাজার কথা জানতে পাচ্ছি বা যে বংশের রাজার কথা জানতে পাচ্ছি, সে বংশটার নাম হর্ষঙ্ক বংশ। এখানকার যিনি রাজা ছিলেন তার কথা জানবো, ভদ্রলোকের নাম বিম্বিসার। তিনি হচ্ছেন প্রথম ঐতিহাসিক রাজা। প্রথম ঐতিহাসিক রাজা হচ্ছে ইতিহাসে প্রথম ঐতিহাসিক রাজা ভারতীয় ইতিহাসে, তার নাম বিম্বিসার। আর যে বংশের কথা আমরা জানবো ইতিহাসে প্রথম বংশ, রাজতন্ত্রী বংশ, তাকে আমরা বলছি হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের রাজধানী কোথায় ছিল? গিরিব্রজ। যে কোনো রাজতন্ত্রী হোক আর যাই হোক, তার তো একটা রাজধানী থাকবে, তার তো একটা প্রধান কেন্দ্র থাকবে, যেখানে মানুষদের আনাগোনা অনেক বেশি হবে, যেখানকার ব্যবসা বাণিজ্য একটু উন্নত হবে, যেখানকার বসতি একটু উন্নত হবে, জীবনযাপন প্রণালী একটু উন্নত হবে। বর্তমানে আমরা যদি কলকাতাকে নগর ধরি, রাজধানী ধরি পশ্চিমবঙ্গে, তাহলে কলকাতার পশ্চিমবঙ্গের রাজধানী হিসাবে কলকাতাতে যে যানবাহনের সুবিধে, যে হসপিটালাইজেশনের সুবিধে, স্বাস্থ্যর সুবিধে, যোগাযোগের সুবিধে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বসবাস করার ক্ষেত্রে যা যা মানুষের প্রয়োজন, তা কলকাতাতে অনেক বেশি অ্যাভেলেবল, তাই না? তো অনেক বেশি পরিষেবা, অনেক বেটার, তার জন্য সেটাকে আমরা ক্যাপিটাল বলছি, হ্যাঁ কি না? তো সেরকম ক্যাপিটাল তার মানে কি? একটা প্রমিনেন্ট জায়গা হবে। এই যে গিরিব্রজ জায়গাটাতে ক্যাপিটাল করা ছিল, বা যেটাকে হর্ষঙ্ক বংশের রাজধানী বলা হচ্ছে, এই গিরিব্রজটা 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যে রাজধানী রয়েছে, তার মধ্যে মানুষজন রয়েছে, তার মধ্যে রাজা থাকে। তার মানে কি? এই জায়গাটা যথেষ্ট প্রোটেক্টেড, হ্যাঁ কি না? যথেষ্ট প্রোটেক্টেড জায়গা, সুরক্ষিত একটা জায়গা, তাই রাজধানী হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজধানী গিরিব্রজ। এই যে বিম্বিসার, যিনি এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, অ্যাকচুয়ালি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা বিম্বিসারকে ধরে নিচ্ছি, কিন্তু ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখব ইনার আগেও
এই বংশের খানিকটা কথা আমরা জানতে পারবো। তো যেহেতু এই বংশের কথা আগে জানতে পেরেছি, তাহলে প্রতিষ্ঠাতা হিসেবে কখনোই বিম্বিসারের নাম আমরা বলবো না, বলা যায় না বেসিক্যালি। কিন্তু আমরা মনে রাখবো প্রথম ঐতিহাসিক রাজা বিম্বিসার, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা করে থাকুক না কেন, যিনি এই বংশের সূচনা করে থাকুক না কেন, ইতিহাসে যতক্ষণ পর্যন্ত না সেই বংশ প্রমিনেন্ট হচ্ছে, সেই বংশ যতক্ষণ পর্যন্ত নিজের একটা অস্তিত্ব তুলে ধরছে ইতিহাসের পাতায়, ততক্ষণ পর্যন্ত কে করেছে না করেছে ওইসব জেনে লাভ নেই। প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আমরা বলি তাহলে বলবো বিম্বিসার। ঠিক আছে, এটাই মনে রাখো। এবার তার কথা কেন জানবো না, তিনি প্রথম স্থায়ী সেনা রাখার ব্যবস্থা করেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইতিহাসের পাতায় বা ইতিহাসে কোন রাজা প্রথম স্থায়ী সেনা রাখার ব্যবস্থা করেন, তিনি হচ্ছেন বিম্বিসার। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার। গৌতম বুদ্ধ, এটাও কোশ্চেন পড়েছে WBCS। গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেরই সমসাময়িক ছিলেন কোন রাজা? বিম্বিসার। গৌতম বুদ্ধ এবং মহাবীর এরা দুজনেই আমাদের বিম্বিসারের সমসাময়িক ছিলেন। বোঝা গেল? এটা মনে রাখবে। গৌতম বুদ্ধের রাজদরবারে রাজবৈদ্য জীবককে পাঠিয়েছিলেন কে? বিম্বিসার। তার যে রাজবৈদ্য মানে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যে রাজা বিম্বিসার, তার যে রাজবৈদ্য, প্রত্যেকটা তোমরা দেখবে আগে তোমরা গোপাল ভাঁড় কেউ কেউ হয়তো দেখো, আমার খুব ভালো লাগে। ঐতিহাসিক বেশ কিছু প্রেক্ষাপট ওখানে তুলে ধরা হয়। আমি শুধু ইমাজিন করি রাজা কৃষ্ণচন্দ্রের কথা, মানে তখনকার পরিবেশ পরিস্থিতি, তখনকার বাজারঘাট, তখন গোপালকে কোথা থেকে কোথা পর্যন্ত যেতে হতো, কিংবা মন্ত্রীর পরিবেশ পরিস্থিতি, প্রকৃতি, তখনকার সময়কার জিনিসগুলো খানিকটা মেমোরাইজ হয়, সুন্দর লাগে, ভালো লাগে। তাই গোপাল ভাঁড়টা আমি দেখি, খুব পছন্দের আমার। তো এই যে গৌতম বুদ্ধ, মানে গোপাল ভাঁড়ের কেন কথা বললাম, গোপাল ভাঁড়ের কথা বললাম এই কারণে ওখানে দেখবে যে সভাসদ রয়েছে। গোপাল ভাঁড় হাসির রাজা, জ্ঞানের রাজা, মন্ত্রী আছে সেখানে, রাজবৈদ্য আছে, তারপরে সঙ্গীতজ্ঞ আছে, ছন্দ আছে, ছন্দের মানে ছন্দ করে করে যিনি বলতে পারেন। তো সেরকমই বিম্বিসারের রাজদরবারে যে রাজবৈদ্য, রাজকার্য যিনি মানে রাজার সভাসদ হিসেবে ছিলেন রাজবৈদ্য, সেই রাজবৈদ্য তার নাম ছিল জীবক। কি ছিল? জীবক। এই জীবককে তিনি পাঠিয়েছিলেন গৌতম বুদ্ধের দরবারে চিকিৎসা করার জন্য। বোঝা গেল? এইগুলোই টেনে টেনে কোশ্চেন পড়ে, WBCS মেন্সে পড়ে, প্রিলিমসে পড়ে, মিসলেনিয়াস প্রিলিমসে পড়ে, কোশ্চেনগুলো দেয়। এই গৌতম বুদ্ধের দরবারে রাজবৈদ্য জীবককে কে প্রেরণ করেছিল? বিম্বিসার। নেক্সট, এই যে বিম্বিসারের কথা আমরা জানলাম, এই যে বিম্বিসার, আমি আরো কিছুটা আছে সেটা হয়তো তোমাদের লাগবে না। ইনি যে নীতি নিয়েছিলেন রাজ্য বিস্তারের ক্ষেত্রে, তিনি যে নীতি নিয়েছিলেন, তিনি কি করেছিলেন? কোশল রাজ্য, চম্পানগরী, এগুলোকে তিনি অ্যাকোয়ার করেছিলেন কিসের মধ্যে জানো? বৈবাহিক নীতি অবলম্বন করে। বিয়ে করে যৌতুক হিসেবে ওই সকল গ্রাম বা রাজ্য দখল করে নিয়েছিলেন। ইনার নীতি যুদ্ধ বিবাহ নীতি, যুদ্ধ নয় সরি, বিবাহ নীতি, সাম্রাজ্য বিস্তার নীতি হিসেবে বিয়েটাকে একটা বড় হাতিয়ার হিসেবে তিনি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এটা আমরা আবার মডার্ন হিস্ট্রিতে পড়ব। মডার্ন হিস্ট্রিতে আমরা গিয়ে পড়ব, পর্তুগিজদের সময়কার কথা আমরা যখন পড়ব তখন কিন্তু পড়ব। ফ্রান্সিসকো ডি আলমিডার কথা আমরা পড়ব, তারপরে অ্যালবুকার্কের কথা পড়ব। হ্যাঁ, প্রত্যেকের দেখব কিছু কিছু নীতি আছে, ব্লু ওয়াটার পলিসি, কারো ম্যারেজ পলিসি, এগুলো আমরা মডার্ন হিস্ট্রিতে আবার গিয়ে পড়ব। তাহলে এখানে বিম্বিসার তিনি কিন্তু ম্যারেজ পলিসি নিয়েছিলেন তার সাম্রাজ্যের বিস্তার করার জন্য। মগধ আস্তে আস্তে করে বিরাট বড় সাম্রাজ্য, আবার মৌর্যদের সময়ে অখণ্ড ভারতীয় সাম্রাজ্য, একদম আফগানিস্তান থেকে শুরু করে কন্যাকুমারী, ওদিকে মায়ানমার, ব্রহ্মদেশ, সব কিছু মিলিয়ে পুরো চন্দ্রগুপ্তের রাজত্বকাল তৈরি হবে। ঠিক আছে, বুঝে গেল বিষয়টা? বিম্বিসারের পরবর্তীকালে যিনি রাজা হয়েছিলেন তিনি অজাতশত্রু। ইতিহাস এনাকে কখনো ক্ষমা করবে না। তিনি কি করেছিলেন? পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। অজাতশত্রু পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। যোগ্য শাসক তো অবশ্যই, কিন্তু পিতাকে হত্যা করার জন্য ইতিহাস তাকে ক্ষমা করেনি, পিতৃহন্তা বলা হয় তাকে। তো উপাধি ছিল কুনিক। এর আগে যেটা আমরা পড়লাম হর্ষঙ্ক বংশের বিম্বিসার, এনার উপাধিটা ছিল শ্রেণিক। কি ছিল? ইনার উপাধি ছিল শ্রেণিক। ঠিক আছে, শ্রেণিক ছিল উপাধি কার? বিম্বিসারের।
এরপরে তার ছেলে অজাতশত্রু, তার উপাধি কি হলো? কুনিক। কি হলো? কুনিক। তিনি রাজগৃহকে দুর্গবন্দী করেছিল। রাজগৃহকে দুর্গবন্দী মানে দুর্গ দিয়ে ঘিরে ফেলেছিল। এমনিতেই তো চারিদিকে 3 দিক পাহাড় দিয়ে ঘেরা ছিল, তার যে প্রশাসনিক কেন্দ্র তাকে তিনি দুর্গ দিয়ে ঘিরে ফেলেছিলেন। তার শাসনের 8ম বছরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে। মানে কোশ্চেন পড়বে, কার রাজত্বকালে গৌতম বুদ্ধ মারা যান? মহাপরিনির্বাণ মানে মারা যান। মহাপরিনির্বাণ কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময়। ঠিক আছে। প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন তিনি করেছিলেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন তোমরা ইতিমধ্যেই পড়েছো। অজাতশত্রুর সময়ে মহাকাশ্যপ যার সভাপতি ছিল 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগিরে হয়েছিল। বোঝা গেল? প্রথম জৈন ছিলেন। প্রথমে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। দ্যাটস ইট। এর বেশি জানার দরকার নেই। কুনিক উপাধি তার সময়ে প্রথম বৌদ্ধ সঙ্গীতই। অজাতশত্রুর সময়ে মহাকাশ্যপ তার সভাপতি ছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। তিনি কি করেছিলেন? প্রথম বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন। কোথায় সেটা হয়েছিল? রাজগৃহতে। রাজগৃহ বা গিরিব্রজ। পরবর্তী শাসক ছিল উদয়ন। উদয়ন গঙ্গা ও সন্নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র শহরে স্থাপন করেন। এই জন্য উদয়নকে ইতিহাসে স্থান দেওয়া হয়েছে। যেই পাটলিপুত্র নগরীর কথা আমরা পরবর্তীকালে জানবো, যেটা বর্তমানের পাটনা, আগে নাম ছিল পাটলিপুত্র। এই পাটলিপুত্র আমরা দেখব যথেষ্ট মানে প্রশাসনিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, ক্যাপিটাল সিটি বলা হয়। এই পাটনা বর্তমানে বিহারের ক্যাপিটাল সিটি। আগে পাটলিপুত্র নাম ছিল, আর এই জায়গা ছিল যথেষ্ট উন্নত, ডেভেলপড। ওকে। রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেছিল। পাটলিপুত্র শুধু শহরের যে প্রতিষ্ঠা করেছিল তা নয়, রাজগৃহ থেকে পাটলিপুত্রে তার রাজধানী স্থানান্তর করেছিল। এই জন্য উদয়নকে কিন্তু আমরা মনে রাখবো। শেষ রাজা ছিল নাগদশক। মুন্ড আছে, তারপরে শেষ হচ্ছে নাগদশক। এই নাগদশককে পরাস্ত করে শিশুনাগ বলে একজন ভদ্রলোক শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করে। কি করেছিল? শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেছিল। এর পরবর্তী যে বংশ মগধের এলাকাতে আসে প্রমিনেন্ট, তাকে আমরা বলছি শিশুনাগ বংশ। অর্থাৎ হর্ষঙ্ক বংশ শেষ হচ্ছে। হর্ষ বংশে 3 জন রাজার কথা, প্রমিনেন্ট রাজার কথা জানলাম। একজন হচ্ছে বিম্বিসার, তারপরে তার ছেলে অজাতশত্রু, তার ছেলে উদয়ন। উদয়নের পরে বেশ কিছু অযোগ্য শাসক আছে। শেষ যে রাজা তাকে আমরা বলছি নাগদশক। এই নাগদশককে হত্যা করেছে কে? শিশুনাগ। তার নাম অনুসারে তার বংশের নাম হয় শিশুনাগ বংশ। নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশ স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা তাহলে নিশ্চিত শিশুনাগ। রাজধানী পাটলিপুত্র থেকে বৈশালীতে তিনি স্থানান্তরিত করে নিয়েছিলেন। তাহলে দেখো, প্রথমে ছিল গিরিব্রজ, প্রথমে গিরিব্রজ, তারপরে কোথায় এলো? পাটলিপুত্র। পাটলিপুত্র থেকে ট্রান্সফার হচ্ছে কোথায়? বৈশালীতে। তার পরবর্তী শাসক ছিল কালাশোক। শিশুনাগ বংশের দ্বিতীয় রাজা কালাশোক। কেন মনে রাখবো? ইনি দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করেছিলেন। সবকামী, যার সভাপতিত্ব করেছিলেন সবকামী 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় করেছিলেন? বৈশালীতে। কোথায়? বৈশালীতে। পাটলিপুত্রকে করেছিলেন অশোক। মনে আছে তো সব? শেষ রাজা ছিলেন নন্দীবর্ধন। কে? শেষ রাজা হচ্ছে নন্দীবর্ধন বা নন্দীবর্মন। নন্দীবর্মন বাংলা কিছু বইতে আছে নন্দীবর্মন, নাম নন্দীবর্ধন। যাই হোক, এটা আমাদের আসবে না। এই নন্দীবর্ধনকে পরাস্ত করেছিল মহাপদ্মনন্দ বলে একজন ভদ্রলোক। এই পদ্মনন্দের নাম অনুসারে তার রাজবংশের নাম হয়েছিল নন্দবংশ। কি হয়েছিল? নন্দবংশ। প্রতিষ্ঠাতাকে মহাপদ্মনন্দ। ইনিও খুব ইম্পর্টেন্ট। ইনাকে বলা হয় প্রথম অক্ষত্রিয় বংশ। আমাদের যে এই নন্দবংশটা পড়ছি, এই নন্দবংশটাকে ইতিহাসে বলা হচ্ছে প্রথম অক্ষত্রিয় বংশ। এর আগে যদি আমরা দেখি, বিম্বিসারের প্রতিষ্ঠা করা হর্ষঙ্ক বংশ, ক্ষত্রিয় বংশ। শিশুনাগ দ্বারা প্রতিষ্ঠা করা শিশুনাগ বংশ, ক্ষত্রিয় বংশ। নন্দবংশ এটা হচ্ছে প্রথম অক্ষত্রিয় বংশ। কি বংশ? প্রথম অক্ষত্রিয় বংশ। ঠিক আছে, ক্ষত্রিয় নয়। প্রথম অক্ষত্রিয় বংশ হচ্ছে আমাদের নন্দবংশ। তার প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দের অনেকগুলো উপাধি আছে, মনে রাখবে। এক হচ্ছে সর্বক্ষত্রিয়ান্তক, একেই বলা হয় দ্বিতীয় পরশুরাম, একেই বলা হয় একরাট। কেন জানো? এই মহাপদ্মনন্দ প্রথমেই কেন্দ্রীয় শাসন পদ্ধতির জনক। সেন্ট্রালাইজড শাসন পদ্ধতি, একেবারে সেন্ট্রালাইজড, মানে কেন্দ্র পুরো রাজ্যটাকে পরিচালনা করত। কেন্দ্র পুরো রাজ্যটাকে পরিচালনা করত। আমাদের বর্তমান আজকে কেন্দ্রীয় শাসন পদ্ধতি রয়েছে, তার সঙ্গে খানিকটা ফেডারেল স্ট্রাকচার হওয়ার কারণে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো রয়েছে। আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী প্রধান, আর হাতে কলমে মানে নামমাত্র প্রধান হচ্ছে রাজ্যপাল, আর হাতে কলমে বা থিওরিটিক্যালি আমাদের প্র্যাকটিক্যালি প্রধান হচ্ছে সিএম বা চিফ মিনিস্টার।
আর যদি আমরা রাষ্ট্রের ক্ষেত্রে দেখি, কেন্দ্রের ক্ষেত্রে, সেখানেও বকলমে প্রধানকে রাষ্ট্রপতি, কিন্তু প্র্যাকটিক্যাল প্রধান একজনকে বলা হয় ডিজুরি এক্সিকিউটিভ, একজনের ডিফ্যাক্টো। ডিজুরি বলা হচ্ছে যিনি নামমাত্র, রাষ্ট্রপতিকে বলা হয় ডিজুরি এক্সিকিউটিভ। আর ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক রাজ্যের ক্ষেত্রেও ডিজুরি এক্সিকিউটিভ হচ্ছে আমাদের রাজ্যপাল, আর ডিফ্যাক্টো এক্সিকিউটিভ হচ্ছে আমাদের বলো সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই কেন্দ্রীয় শাসন পদ্ধতির জনক হচ্ছে আমাদের দ্বিতীয় পরশুরাম, আমাদের সর্বক্ষত্রিয়ান্তক, আমাদের একরাট কেসে মহাপদ্মনন্দ। পরবর্তী শাসক ছিল ধননন্দ। ইতিহাসকে বিরাটভাবে মনে রেখেছে। ধননন্দের এত বিশাল বড় সেনাবাহিনী ছিল, তারই সময়ে গ্রিক বীর আলেকজান্ডার, মানে যাকে আমরা সিকান্দার বলি, ও সিকান্দার, তোমরা গান শুনেছ নিশ্চয়ই, সেই আলেকজান্ডার এরই সময় ভারতবর্ষ আক্রমণ করেছিল। যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন এর সেনারা, মানে সিকান্দার বা আলেকজান্ডারের সেনারা যখন শুনতে পেল কানাঘুষো যে ধননন্দের প্রায় 2 লাখের উপর শুধু পদাতিক বাহিনী আছে, 50,000 ঘোড়া বাহিনী আছে, শুনে তাদের মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। এত পরিমাণ, এত বড় সেনা রেখেছিল ধননন্দ, কিন্তু ধননন্দের শাসন পদ্ধতি প্রজাদের পছন্দের ছিল না। এই ধননন্দের শাসনকালে ধননন্দের রাজদরবারে একজন ভদ্রলোক ছিলেন, যার নাম ছিল বিষ্ণুগুপ্ত। তোমার নামটা শুনেছ কি? নাম ছিল ভদ্রলোকের বিষ্ণুগুপ্ত। এই বিষ্ণুগুপ্ত, যিনি কিনা সরাসরি রাজদরবারে প্রতিবাদ করেছিলেন যে না, মানে ব্যাপারটা এরকম হয়েছিল, রাজা তোর কাপড় কথায়, তিনি বলে ফেলেছিলেন। ধননন্দকে তিনি বলেছিলেন যে না, রাজকার্য ঠিকভাবে চলছে না, প্রতিবাদ করেছিলেন। ধননন্দ তিনি বিষ্ণুগুপ্তকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই বিষ্ণুগুপ্ত পরবর্তীকালে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো রাজদরবার থেকে, তিনি যখন বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি একটা জায়গায় দেখলেন যে একটা ছেলে সাপ নিয়ে খেলছে। তার মধ্যে একটা রাজোচিত ভাব দেখে মনে হলে যে না, কোনো একটা ক্ষত্রিয় বাড়ির ছেলে। সেই ছেলেটাকে তিনি নিয়ে এলেন সঙ্গে নিয়ে এসে তাকে বিভিন্ন আদব কায়দা রাজকার্য শেখালেন। শেখানোর পর তিনি ধননন্দের বিরুদ্ধে তাকে যুদ্ধে পাঠানোর চেষ্টা করলেন। এইরকম একটা সময় তোমরা পড়বে ইতিহাসে হয়তো, বা তোমাদের ফাউন্ডেশন ক্লাসের সময় আমি বলবো এই গল্পগুলো। একটা সময় খানিকটা বলছি, এই যে ছেলেটাকে নিয়ে আসা হলো, এই ছেলেটা একেবারেই নির্ভীক, অদম্য সাহস, জেদ, তার মধ্যে একটা রাজোচিত ভাব রয়েছে। ধননন্দকে উৎখাত করতে হবে, এত বড় সেনাবাহিনী, বিষ্ণুগুপ্তের পক্ষে সম্ভব নয় তার বিরুদ্ধাচরণ করা। এত বড় সেনাবাহিনী কি করে তার বিরোধিতা করবে? তখন মনে করলো যে না, সিকান্দারের সহায়তা নেওয়া যেতে পারে। মানে আলেকজান্ডারের সহায়তা ছাড়া এটা সম্ভব নয়, ধননন্দকে পরাস্ত করা সম্ভব নয়। ওই ছেলেটাকে পাঠানো হলো। ছেলেটা গিয়ে নির্ভীকভাবে আলেকজান্ডার বলছে যে আমাদের মগধ সম্রাট ধননন্দকে আমি পরাস্ত করতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন। সে এসছে রাজ্য বিস্তারের ক্ষেত্রে, তাকে বলছে তার হয়ে কাজ করতে, মানে আলেকজান্ডারকে ওই ছেলে গিয়ে বলছে তার হয়ে কাজ করতে। আলেকজান্ডার দেখে তো বলে, আরে বিরাট ব্যাপার তো, কে এই ছেলে, ধরো ওকে। যখনই তাকে পাকড়াও করার চেষ্টা করা হলো, সেখান থেকে চলে এলো, একদম বিন্ধ্য পর্বতের কাছে চলে গেল। বিন্ধ্য পর্বতের তখন পুরো তো ঘন জঙ্গল যুক্ত এলাকা, সেখানে গিয়েও তিনি অস্ত্রবিদ্যা নিতে শুরু করলেন। অস্ত্রবিদ্যা নিয়ে নিজেকে এমনভাবে ডেভেলপ করলেন, তারপরে বিভিন্ন ছল চাতুরি করে ধননন্দকে পরাস্ত করলেন, যেখানে নন্দ বংশ ধ্বংস হয়ে গেল। সেই ছেলেটার নাম ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য নামে পরিচিত। সেই ছেলেটা যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর যে ভদ্রলোক ওই ছেলেটাকে তার মধ্যে রাজোচিত গুণ দেখে নিয়ে এলেন, তাকে রাজকার্য পরিচালনা করার জন্য তাকে ট্রেনিং দিলেন, তাকে অস্ত্রবিদ্যা শেখালেন, যাকে আমরা এতক্ষণ বিষ্ণুগুপ্ত হিসেবে জানলাম, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সেই চাণক্য, সেই কৌটিল্য, যার কূটবুদ্ধিতা, যার কূটনৈতিক জ্ঞান চন্দ্রগুপ্তকে ধননন্দের মতো এত বিশাল বড় সেনাবাহিনী, ধননন্দের মতো এত বড় রাজা, যার বিশাল বড় সেনাবাহিনী, তাকে পরাস্ত করেও কি করেছিল, নন্দবংশের ধ্বংস করেছিল। বিষ্ণুগুপ্তকে যখন রাজদরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়, বিষ্ণুগুপ্ত মন প্রাণ এটাই প্রতিজ্ঞা নিয়েছিল যে আমি নন্দবংশের ধ্বংস করে ছাড়ব।
প্রচুর নাটক এটা নিয়ে হয়েছে, তোমরা দেখতে পাবে বা দেখতে চাইলে পাবে ইউটিউবে। তো এই চাণক্য ইতিহাসে যিনি কৌটিল্য নামে পরিচিত, ইতিহাসে যিনি বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, ইতিহাসে তিনি চাণক্য নামে পরিচিত। এই চাণক্যের সাহায্যে বিভিন্নভাবে কূটনৈতিকভাবে ওই ছেলে যিনি ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য নামে পরিচিত, সেই চন্দ্রগুপ্ত মৌর্য এত বড় সেনাবাহিনীকে ডিফেন্ড করে ধননন্দকে পরাস্ত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। বোঝা গেল? এই সেই ধননন্দ, নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ। কর ব্যবস্থা কঠোর করে দিয়েছিল, প্রজাদের কাছে তিনি ঘৃণার পাত্রে পরিণত হয়ে গেছিল। প্রজারা তাকে চাইতো না। কেন না? প্রজাদের কাছ থেকে যে কর আদায় করা হতো, অ্যাকচুয়ালি কোনো বংশ বা কোনো রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো বা প্রশাসনিক পরিকাঠামো কিসের উপর ডিপেন্ড করে থাকবে? কর আদায় করে, তাই না? তখনকার কর আদায় বলতে কি, কৃষিকাজের উপরেই কর আদায় করা হতো। ভালো জমি থেকে একটু বেশি কর, একটু মোটামুটি জমি থেকে মোটামুটি, যেগুলো খারাপ সেখান থেকে কম, এইভাবে কর। কিন্তু ধননন্দ করেছিলেন কি, কর ব্যবস্থা খুব কঠোর করে দিয়েছিলেন। মানে দেখা গেলো কেউ কর না দিতে পারলে তার অঙ্গহানি করে দিচ্ছে, তার গলা কেটে দিচ্ছে, তার শিরচ্ছেদ করছে, এরকম ঘটনাগুলো ঘটছিল সেই মুহূর্তে। প্রচুর ধনসম্পদ ও বিশাল সেনাবাহিনীর জন্য প্রসিদ্ধ, প্রচুর ধনসম্পদ ছিল তার। প্রায় 2 লক্ষ পদাতিক, 20,000 অশ্বারোহী, 20,000 অশ্বারোহী, আমি তোমাদেরকে সম্ভবত 50,000 বলে দিয়েছি, 20,000 অশ্বারোহী, 6,000 মানে হস্তি বাহিনী, হাতি ছিল 6,000, ঠিক আছে? 6,000 হাতি ছিল, সরি, 20,000 অশ্বারোহী বাহিনী ছিল, 20,000 ঘোড়া ছিল, আর 2 লক্ষ পদাতিক সেনা যদি ওই ভালা আর বল্লম টল্লম নিয়ে দাঁড়িয়ে থাকে, বাইরে থেকে শত্রু অ্যাটাক করতে 10 বার ভাববে, 10 নয় 10,000 ভাব। তাহলে তার বিরুদ্ধেও চাণক্য কি করেছিল? চন্দ্রগুপ্তকে দিয়ে যুদ্ধ করিয়েছিল, তাকে সিংহাসনচ্যুত করেছিল, নন্দবংশের ধ্বংস করে দিয়েছিল। নিজের দরবারে চাণক্যকে অপমান করেছিল। কি করেছিল? অপমান করেছিল। সেই অপমানের প্রতিশোধ নিতে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় ধননন্দকে পরাস্ত করে মগধে মৌর্য বংশ স্থাপন করেছিল। কি করেছিল? মৌর্য বংশ স্থাপন করেছিল। বোঝা গেল? তাহলে নন্দবংশের ধ্বংস হচ্ছে, মগধে কি হচ্ছে? মৌর্য শাসন তৈরি হচ্ছে। এরই সময়ে এই নন্দ বংশের সময়ে ভারতবর্ষে বৈদেশিক আক্রমণ ঘটে। চলো একটু দেখে নিই। ফার্স্ট আক্রমণ ঘটেছিল ইরানি আক্রমণ। মগধে বিদেশি আক্রমণ কি হয়েছিল? ইরানি আক্রমণ। প্রথম যিনি আক্রমণ করেছিলেন তার নাম দ্বিতীয় সাইরাস দ্বিতীয়, তিনি আক্রমণ করেছিলেন। ভারতে তিনি অসফল আক্রমণ করেছিলেন, অর্থাৎ ভারতবর্ষে তিনি আক্রমণ করে বিশেষ কিছু করতে পারেননি। কিন্তু প্রথম সফল আক্রমণ করেছিল প্রথম দারায়ুস। কি হচ্ছে? প্রথম দারায়ুস। ভারতে প্রথম সফল আক্রমণ করেছিলেন কোন বিদেশি? প্রথম দারায়ুস। এটাই কিন্তু পরীক্ষাতে আসবে, মানে যদি এই জায়গা থেকে প্রশ্ন তোলে, এর বাইরে কোনো প্রশ্ন তুলবে না। প্রথম ভারতবর্ষে সফল আক্রমণ করেছিল যে বিদেশি, তার নাম হচ্ছে ডেরিয়াস প্রথম বা দারায়ুস, প্রথম দারায়ুস, ডেরিয়াস প্রথম বা প্রথম দারায়ুস। এই আক্রমণের ফলে ভারতের সঙ্গে পশ্চিম এশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন হয়েছিল, সাংস্কৃতিক আদান প্রদান হয়েছিল। এরপরে যে আক্রমণটা দেখবো সেটা হচ্ছে গ্রিকবীর আলেকজান্ডারের আক্রমণ। গ্রিকবীর আলেকজান্ডারের আক্রমণ। এই গ্রিকবীর আলেকজান্ডার তিনি যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সালটা কত পরীক্ষাতে আসে? 326 খ্রিস্টপূর্বাব্দ। 326 খ্রিস্টপূর্বাব্দ। এর আগে ভারতবর্ষে যখন আলেকজান্ডার আক্রমণ করছে, ভারতবর্ষ তখন তো পুরো একদম আফগানিস্তান, পাকিস্তান সব মিলিয়ে ভারতবর্ষ, পাঞ্জাব প্রদেশ, সিন্ধু নদীর ওদিক পর্যন্ত চলে এসছে। যতদূর পর্যন্ত চলে আসছে ভারতবর্ষের কিছু রাজা তার কাছে বশ্যতা স্বীকার করেছে। হুজুর মানে তার যে মানে গ্রিক বীর এইরকম একটা তকমা আছে, সেটা দেখে বা সেটা শুনে রাজারা বশ্যতা স্বীকার করেছে, এ বাবা যুদ্ধ করবো না, কোথায় কি হবে, মারা পড়বো, অকালে মৃত্যু হবে, এর সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, বশ্যতা স্বীকার করে নিয়েছে। কাশ্মীরের একজন রাজা, ঝেলাম নদীর পাশে অবস্থা, কাশ্মীর ঠিক নয় তো, কাশ্মীরের নিচের অংশে পাঞ্জাব প্রদেশে ঝেলাম নদীর তীরে একটা ছোট্ট রাজবংশ, তার রাজা হচ্ছে, নাম হচ্ছে পুরু। এই পুরু তোমরা শুনেছ, ইংরেজিতে বলা হয় পোরাস। এই পুরু তিনি কি করেছিলেন? আলেকজান্ডারের বিরুদ্ধে তার ছোট্ট সেনাবাহিনী নিয়ে, একেবারে ছোট্ট সেনাবাহিনী নিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন আলেকজান্ডারের বিরুদ্ধে, যে তুমি যতই বড় হও, যতই মহান বীর হও, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্রমী দিন। একদম যুদ্ধ না করে আমি তোমার বশ্যতা স্বীকার করতে রাজি নও। স্বভাবতই তিনি হেরে যান, এটা ঠিক, কিন্তু ইতিহাস তাকে আজও মনে রেখেছে একজন বীর বিক্রমী
বা একজন যোদ্ধা হিসেবে পুরুর কথা আজও ইতিহাস মনে রেখেছে। তাই ঝেলাম নদীর পাড়ে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে আমরা জানবো হিদাসপিসাস যুদ্ধ বা ঝেলামের যুদ্ধ হিসেবে। পুরুর সঙ্গে যুদ্ধ হয়েছিল হিদাসপিসাস বা ঝেলামের যুদ্ধ, যেটাকে আমরা বলছি। পুরু বশ্যতা স্বীকার করেনি, রাজা অম্ভি বশ্যতা স্বীকার করে নিয়েছে, কিন্তু পুরু তিনি বশ্যতা স্বীকার করেননি। তিনি বীর বিক্রমে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে লড়াই করে হেরে গেছেন। আলেকজান্ডার ভীষণ খুশি হয়েছেন দেখে যে এইটুকু একটা রাজ্যের রাজা, যিনি কিনা যুদ্ধ করতে পিছপা হননি, যিনি কিনা মরতে পিছপা হননি। আলেকজান্ডারের স্ত্রী কর্নেলিয়া, সম্ভবত, আমি নামটা ভুলে যাচ্ছি, তিনি কি করেছিলেন, তিনি পুরুর হাতে রাখি পরিয়ে দিয়েছিলেন যে আজ থেকে তুমি আমার ভাই। পুরুর হাতে রাখি বেঁধে দিয়েছিলেন আমাদের আলেকজান্ডারের স্ত্রী। তার সঙ্গে এই ধরনের সম্পর্ক হয়েছিল। ভারতবর্ষে এরকম রাজা ছিলেন। তিনি ভারতবর্ষে কতদিন ছিলেন? প্রায় 19 মাস ছিলেন। কত মাস ছিলেন? 19 মাস ভারতবর্ষে তিনি ছিলেন। তার যে সেনাপতি, স্থল সেনাপতি ছিল সেলুকাস নিকেটার। নিয়ারকাস হচ্ছে জল সেনাপতি। নিয়ারকাস চলে যায় ফিরে, আর ফিরে যাওয়ার সময় ব্যাবিলনে আমাদের আলেকজান্ডার মারা যান। ওনার সমাধিস্থ করা হয় ওখানে ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর সেলুকাসকে এই যে বিজিত অঞ্চল, যতটা আলেকজান্ডার এই যে ভারতবর্ষের অংশে আসার জন্য যতটা জয় করেছিল, পাঞ্জাবের ওই দিকটা, সিন্ধুর ওই দিকটা, তার দায়িত্ব দিয়েছিল সেলুকাস নিকেটরকে। কিন্তু যখন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত যখন শাসন করছে, তখন সেলুকাস নিকেটর এখানে ভারতবর্ষে আক্রমণ করে। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তিনি হেরে যান। হেরে যাওয়ার পরেই তার সঙ্গে একটা আত্মীয়তা সূত্র তৈরি হয়। সেলুকাস নিকেটরের মেয়ে চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ে করে, আর মারা যান 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে। এই সালটা মনে রাখবে, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল। এই সালটা তোমরা মনে রাখবে। আর কি, আর কতদিন ছিল? 19 মাস। ভারতবর্ষে 19 মাস তিনি ছিলেন, অর্থাৎ আলেকজান্ডার ভারতবর্ষে 19 মাস ছিলেন। তার সেনারা এত দুর্বল হয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি তোমরা যদি ইতিহাসটা ঘাঁটো, তোমরা বুঝতে পারবে আলেকজান্ডার কিন্তু দিগ্বিজয়ে নেমেছিল শুধুমাত্র ওই সারা বিশ্বকে জয় করবো তা বলেন, তার জন্য নয়। দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর উৎপত্তি কোথায় সেটা জানার জন্যই বেসিক্যালি একজন জিওগ্রাফি স্টুডেন্ট হিসেবে ভারতবর্ষে বা এই সারা বিশ্ব ভ্রমণ করতে বেরিয়েছিল। কিছু কারণ রয়েছে, এই ধরনের কিছু কারণ রয়েছে। সেগুলো বিস্তারিত যখন একটু জানতে চেষ্টা করবো আমরা জানতে পারবো। আলেকজান্ডার একজন জিওগ্রাফি স্টুডেন্ট। আমি তোমাদেরকে যখন পলিটি পড়াবো তখন তোমাদেরকে একটা জিনিস বলবো, ইন্ডিয়ান পলিটি যখন শুরু করব সেখান থেকে বলবো। ইন্ডিয়ান পলিটির শুরু হচ্ছে, যদি আমরা দেখি, অ্যারিস্টটল, প্লেটো, এদের কথা আমরা জানতে পারবো। সেখান থেকেই আলেকজান্ডারের কথা আমরা জানবো, গ্রিক বীর আলেকজান্ডার। সেই আলেকজান্ডার যিনি একজন জিওগ্রাফি স্টুডেন্ট, তিনি দক্ষিণ পশ্চিম মৌসুমী কোথা থেকে আসছে সেটা জানার জন্য, সেই দিক নির্দেশনার জন্যই তিনি কিন্তু রিসার্চ করতে বাইরে বেরিয়েছিলেন। কথিত আছে এই বিষয়গুলো। যাই হোক, তাহলে এই জিনিসগুলো তোমরা নিশ্চিতভাবে মনে রাখার চেষ্টা করবে, মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আবারও একই কথা বলবো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে বা কমেন্ট করবে, ভালো খারাপ যাই হোক না কেন কমেন্টটা অন্তত করো। ওকে, তো আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এই ভিডিওগুলো থেকে তাদেরও খানিকটা কাজে লাগবে, উন্নতি হবে। তো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও ধরো আজকে কেউ নতুন দেখছো, তারা আগের ক্লাসগুলো অবশ্যই করবে। প্লেলিস্ট দেখে নিলে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে। সুন্দর করে তারা সিস্টেমেটিকভাবে আগের ক্লাসগুলো করে নেবে। আর পরবর্তীতে তাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর দেখবে একটা পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাকে তোমরা প্রেস করবে। প্রেস করলে দেখবে ওখানে অল, পার্সোনালাইজড এরকম কিছু অপশান থাকে, তোমরা অল করে দিলে নোটিফিকেশানটা অন হয়ে যাবে। যখনই আমি এই ধরনের কোনো ভিডিও দেব, যখন আমি লাইভে তোমাদেরকে পড়াবো, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ফলে তোমরা কিন্তু সরাসরি ক্লাসটা করে নিতে পারবে। ওকে, সবাই ভালো থাকবে, সবাই খুশিতে থাকবে, সবাই পড়াশোনা করবে, সবার স্বপ্ন পূরণ হোক, সবার সাফল্য কামনা করে। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে।